আমি ঝুমি রহমান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যেই খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন G9 সম্পাদক ডাক্তার সাকওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি, এবং আমাদের সাথে দর্শক যুক্ত আছেন সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল। মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। এছাড়াও এই আলোচনায় আজ নানা সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। দেশের ইতিহাসে নজির সৃষ্টি করলো আজ যে খবরটি, সেটি দিয়ে শুরু করতে চাই। আজ বিচার বিভাগ যেই নজির সৃষ্টি করেছে, বিচারের ক্ষেত্রে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হলো মাত্র 5 কর্মদিবসে। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই রায়ে সন্তোষ জানিয়েছেন রামিসার বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে আসামি পক্ষ। এই খবরটিকে আজ আমরা নির্বাচিত করেছি, যেটি জানালাম। এবং এছাড়াও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এই খবরটিকেও আনতে চাই আজকের নির্বাচিত খবরের টেবিলে। তবে তার আগে রামিসা হত্যার রায় নিয়ে প্রতিবেদনটি দেখে আসতে চাই। জনাকীর্ণ আদালত, আলোচিত মামলার রায়, বাড়তি নিরাপত্তা। রবিবার সকাল 9টার দিকে আদালতে নিয়ে আসা হয় শিশু রামিসা হত্যার 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বেলা 11টায় তাদের আদালতে তোলা হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার আগে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও একটি মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। মাত্র 5 কর্মদিবসে বিচার কাজ শেষ হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার 19 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। অপরাধে সব ধরনের সহযোগিতা করায় সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকেও একই অপরাধে দণ্ডিত করেছে আদালত। 9-2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু সে সাফাসাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রামিসার বাবা, তবে দ্রুত রায় কার্যকর চান। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। সবচেয়ে দ্রুত বিচারিক মামলা প্রক্রিয়া শেষ করে রায় প্রকাশ হলো রামিসা হত্যা মামলার। কিন্তু এর আগেও 2টি মামলার এরকম দ্রুত রায় হয়েছে। একটি মাগুরার আসিয়া হত্যা মামলা আর একটি ফেনীর নুসরাত হত্যা মামলা। সেই 2 হত্যা মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। আর রামিসা হত্যা মামলা সামনে হাইকোর্টে যাবে। এখন দেখার অপেক্ষা সেই বিচার কত দ্রুত শেষ হয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।
দর্শক, দেখছিলাম রামিসাকে নিয়ে যেই খবরটি, সেই খবরটি নিয়েই আলোচনা করতে চাই। এখানে রামিসার বাবার একটি কথা আমি দিয়ে শুরু করতে চাই, যে তিনি বলেছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট, তবে শতভাগ সন্তুষ্ট হবেন যখন কার্যকর দেখবেন। এবং আমাদের প্রতিবেদকও যেটি বলছিলেন যে এর আগেও বাংলাদেশে এরকম দুটি রায় হয়েছে এবং অনেক বেশি সারা জাগিয়েছে পুরো দেশের মানুষ, যে এই রায়ের দিকে বা যে এই হত্যার দিকে তাকিয়েছিল, তার রায় হয়েছে আমরা দেখেছি। কিন্তু আসলে কার্যকরের পর্যন্ত কতটুকু যায়? শুরুতেই যখন এই ঘটনাটি ঘটে তখনই কিন্তু রামিসার বাবা একটি অভিযোগ দিয়ে শুরু করেছিলেন, যেটি পুরো দেশের মানুষকেই কিন্তু ভাবিয়েছে। তো সেই জায়গাটিতে আমি আসবো আলোচনায়, তবে তার আগে আমি একটু আজকে অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দুটো বক্তব্য একটু দেখে আসতে চাই। পাশাপাশি রামিসার যেই হত্যা মামলা সেটি নিয়ে অন্য আসিয়ার মা, যেটি সাম্প্রতিক সময়ে আরেকটি আলোচিত ঘটনা ছিল প্রায় 1 বছর আগের, তিনি এই রায়ের বিষয়ে কি বলছেন, এই তিনটি বক্তব্য একটু দেখে আসবো। বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসাবে, তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। না পারি যন্ত্রণা বলতে, না পারি ক্ষতি। এই যে 1 বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো সেই হিটুর তো আমি বিচারিলে না, হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার কোল খালি করে সে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে, আমি কি পেলাম? আমি ওই সময় তো আমার সবাই আশ্বাস দিছিল যে পাশে থাকবেন, আমি তো এখানে কেউ দেইনি। আমরা যার বক্তব্যটি দেখছিলাম তিনি আসিয়ার মা, তিনিও এই রায়ের পরে তার মন্তব্য জানিয়েছেন। শুরু করতে চাই মোস্তফা কামাল আপনাকে। জি, খুব বেদনার বিষয়। নির্মোহ শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আমাদের চেয়েও বেশি নির্মোহ আসিয়ার মা। একদম মন খুলে তার স্থানীয় ভাষায় তিনি তার প্রতিক্রিয়াটা দিয়েছেন, বড় নির্মম। তো আমরা বলছি দ্রুত বিচার, এখানে 2টা বিষয়। একটা হচ্ছে কত দিনে দ্রুত হয়, অথবা কত মাসে দ্রুত হয়, অথবা কত বছর হলে দ্রুত হয়। দ্রুতর সংজ্ঞাটা কি একটা বিষয়। আবার রায়ও একটা বিচার, আর কার্যকর হওয়া আরেকটা বিষয়। আপনাদের প্রতিবেদনটা তো রিপোর্টার যথার্থ 2টা ঘটনা এনেছেন, আসিয়ারটা এনেছেন, ফেনীর নুসরাতেরটাও এনেছেন। একটা আওয়ামী লীগ আমলের, আর একটা বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলের, আর একটা বর্তমান সরকার আমলে। তো 3টাই 3 সময়ের জন্য দ্রুত। তো উল্লেখ করবার মতো একটা বিষয় যে যখন এই দ্রুত রায়ের অংশটুকু, এতটুকুই দ্রুত, আমরা খেয়াল করেছি, খুব ঠান্ডাভাবে খেয়াল করবার বিষয় এটা, যে ধন্যবাদ দেয়া হচ্ছে সরকারকে। বিচার আর সরকার কিন্তু একটু ভিন্ন জায়গা। যদি বিচার বিভাগের যেটা বলা হয় স্বাধীনতা, বা বিচার বিভাগের যেটা দায়িত্ব, যদি বিচারিক প্রক্রিয়ায়, যথাযথ বিচারিক প্রক্রিয়ায় হতো, তাহলে সরকারকে এখানে ধন্যবাদ দেওয়ার বিষয় থাকতো না। আর আমাদের এখানে আমরা সমালোচনাও করেছি বিভিন্ন সময়ে। কেউ হয়তো বা দ্রুত একটা বিচার পেয়েছেন, আওয়ামী লীগ আমলে সেটা আমরা বেশি দেখেছি, যে তখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত একটা ধন্যবাদ জানানো। এই কারণে বলছি যে একটা রাষ্ট্র বা প্রধানমন্ত্রী, আরেকটা হচ্ছে আদালতের বিষয়, দুটো বিষয়কে কিন্তু এক করে ফেললে বিচারের গুরুত্বটা কমে যায়। তো এবারও সরকার একটা উল্লেখযোগ্য কাজ যেটা করেছে বিচারের বাইরে, সেটা রাজনৈতিকও বলা চলে, প্রশাসনিকও বলা চলে। খুব হৃদয় নিংড়ানো কথা বলেছিলেন রামিসার বাবা। পত্রিকাতে খুব গুরুত্বপূর্ণ শিরোনাম হয়েছিল যে তিনি বিচার চান না। তো কেন বিচার চান না? যে তিনি ধরেই নিয়েছেন যে এইসব ঘটনার বাংলাদেশে বিচার হয় না, তিনি বিচার পাবেন না। তো এই সরকার
ওখানে একটা রাজনৈতিক বিজয় অর্জন করেছে, আস্থা জাগাতে পেরেছে যে না, বিচার পাওয়া যায়। তো এখানে এ ধরনের শিশু হত্যা বা ধর্ষণ, শিশু হোক আর বয়স্ক হোক, ধর্ষণের বিচার আমাদের এখানে কিন্তু খুব বেদনার। আপনার বোধহয় মনে থাকার কথা, সায়ন্ত ভাইয়ের আরো একটু বেশি মনে থাকার কথা, একজন রসু খান নাম আমরা শুনেছিলাম। তার অভিপ্রায় ছিল একটার পর একটা ধর্ষণ করবে এবং হত্যাও করবে। সে তার অভিপ্রায় পূরণ করেছে, সম্ভবত 101টা তার টার্গেট ছিল। তখন এগুলো খুব আলোচিত ছিল যে সে কিভাবে কাউকে আয়ত্ত করত, এরপরে কিভাবে ধর্ষণ করত, ধর্ষণের পর কিভাবে হত্যা করত। তো ওই সময় তার বিচার হয়েছে সম্ভবত 9-10 সাল অথবা 11 সালের ঘটনা। ওই রসুকা কিন্তু দিব্যি কারাগারে আছে, ভালোই আছে যতটুকু তথ্য পাওয়া যায়। কয়েকটা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এখনো। তো আসিয়ারটা সামনে আসলো ঘটনা। তো এবার একটা নির্ধারিত সময় আমরা পেয়েছি, এটা একটু ভিন্ন মাত্রার। আইনমন্ত্রী বলেছেন যেটা, যে যদি একটু গুরুত্ব বিবেচনায় শুনানিটা দ্রুত হয় তাহলে মাস 3 লাগতে পারে। এখানে আরেকটি কিন্তু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, যেটি হাইকোর্ট থেকে কিন্তু আজকে একটি বেঞ্চ করে দেওয়া হয়েছে, যে এই ধরনের ঘটনাগুলো যেন দ্রুততম সময় হয়। তো সেটা যদি সরকার উদ্যোগ নেবে, এরপরে হাইকোর্ট বেঞ্চ করবে, এরকম না করে স্থায়ী একটা ব্যবস্থাপনা দরকার আছে, অন্তত এই ধরনের ঘটনার ক্ষেত্রে। কারণ আমাদের এখানে ধর্ষণের মামলাগুলো, আমি কিছুদিন কোর্ট বেট করেছিলাম, খুব বেদনাদায়ক। যিনি ধর্ষিত হন তাকেই প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন, এবং তাকেই বেশি জবাবদিহিতার আওতায়, অর্থাৎ বলা হয়ে থাকে যে তিনি পদে পদে আরো ধর্ষিত হন। কারণ আইনাঙ্গনে যারা যাতায়াত করেন তারা জানেন যে জিজ্ঞাসাবাদের নামে তাদের সাথে কি করা হয়। একটা পর্যায়ে ওই ভুক্তভোগী বলে বসেন যে না, বিচার চাই না, অথবা বলে বসেন যে না, আমাকে ধর্ষণ করা হয়নি। জি, একটু আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন অনলাইনে, একটু তাকে সংযুক্ত করে নিতে চাই। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রেখা সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। আপনার কাছে আসব, তবে আমি আমাদের আরেকজন আলোচকের কাছে আসতে চাই, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। জি, আমি দীর্ঘদিন ধরে একটা কথা খুব কমনলি বলি যে বিচারিক প্রক্রিয়ায় আমি মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের মানুষ। শফিক রেহমান সাংবাদিক সম্পাদক, আপনারা সবাই জানেন, উনি মৃত্যুদণ্ড দেশে দেশে যুগে যুগে নামে একটা বই লিখেছেন। সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মৃত্যুদণ্ড, তার কেস রিপোর্ট, কোনো মৃত্যুদণ্ড পরে ভুল প্রমাণিত হয়েছে যে তার রায়টা ভুল ছিল, সেসব তুলে এনেছেন। ফলে আমি এর দ্বারা প্রভাবিত। কিন্তু এই প্রথম আমার মনে হয় রামিসা হত্যা মামলায় যে 2জন আসামির মৃত্যুদণ্ডের রায় হলো, এটা আমার মধ্যে কোনো বেদনা কাজ করেনি। আমার মনে হয়েছে এমন নৃশংসতা যারা করতে পারে, আর যেহেতু প্রচলিত আইনে বাংলাদেশে এখনও মৃত্যুদণ্ডের বিধান আছে, যা পৃথিবীর বেশিরভাগ দেশে এখন কিন্তু নাই, সুতরাং এইরকম নজির একটা স্থাপন হওয়ার দরকার, যাতে কোনো শিশুর দিকে খারাপ নজরে কোনো পুরুষ কোনো লম্পট তাকালে যেন তারা এই চিত্রটা মনে ভাসে যে এই রকম আমারও পরিণতি হতে পারে। ফলে এইরকম একটা কড়া মেসেজ সোসাইটিকে, দেশকে দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। শিশু ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা বহু ঘটেছে, কিন্তু সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে নৃশংস ঘটনা রামিসার বেলায় ঘটেছে। ফলে এইটা নিয়ে দেশের মানুষের দাবি ছিল, রামিসার পরিবারের দাবি ছিল, কিন্তু সরকার খুব উদ্যোগী হয়ে তারা এইটা যাতে খুব দ্রুততার সঙ্গে হতে পারে সেই ব্যাপারে যা যা করণীয় সরকারের তরফ থেকে করেছে। রায় তো আদালত দেয়, রায় তো আদালতে দিবে, বিচার আদালতেই হবে। তদন্ত কর্মকর্তা চার্জশিটটা যাতে তাড়াতাড়ি দেন, সেটা সরকারি একটা ব্যবস্থাপনার অংশ। এই দ্রুততম সময়ে যাতে রায়টা ঘোষণা হয়, সেটাও সরকারি একটা ব্যবস্থাপনার অংশ। বাংলাদেশে বিচার বিভাগে যেই ম্যানপাওয়ার এবং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে, তা দ্বারা এরকম এত অপরাধের সংখ্যা যে তার বিচার আসলে সম্ভব নয়। সে কারণে এটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। আপনারা জানেন যে খুব দ্রুত বেশি তাড়াহুড়ার বিচার কেউ বিচার বলে না, বলে জাস্টিস হারিড, জাস্টিস বারিড।
কিন্তু বাংলাদেশের বেলায় এরকম জাস্টিস হারিডের ঘটনা খুব কম, জাস্টিস বারিডও হয় না, ফলে কিন্তু জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, ওইটার ঘটনা বাংলাদেশে অসংখ্য। হত্যাকাণ্ড, ধর্ষণ প্রত্যেকটাই যার বেলায় ঘটে, যেই পরিবারের বেলায় ঘটে, তাদের জন্য মর্মান্তিক। ফলে যে মা তার সন্তানের খুনের বিচার নিয়ে বছরের পর বছর, এমনকি যুগ অপেক্ষা করছেন, যেই বাবা অপেক্ষা করছেন, ভাই তার ভাইয়ের হত্যার জন্য অপেক্ষা করছেন বিচারের, সে সবগুলোই ওই ফ্যামিলিটার জন্য স্পর্শকাতর এবং তাদের চোখের সামনেই অপরাধী যখন বেদনাদায়ক। হেঁটে বেড়ায়। সেই ক্ষেত্রে যেটা মোস্তফা কামাল ভাই বলছিলেন যে এই রকম কোনো মামলা আলোচিত হলে, স্পর্শকাতর হলে, তার রায়টা আমরা তাড়াতাড়ি দেখতে যেমন ভালোবাসি, যেটা আলোচিত হয়নি ওই পরিবারের জন্য ওই খুন বা ওই ধর্ষণ বা ওই তাদের যে পীড়নটা, সেটা কিন্তু সমান স্পর্শকাতর এবং বেদনাদায়ক। সুতরাং তাড়াতাড়ি কি করে এই যে একটা আলাদা একটা বেঞ্চ করে দেওয়া হয়েছে, এইরকম বিচারকের সংখ্যা বাড়িয়ে, বেঞ্চ বাড়িয়ে, এরকম দীর্ঘদিন ধরে জাস্টিস ডিলেইডের মাধ্যমে জাস্টিসকে ডিনাইড করার যেই প্রক্রিয়া বাংলাদেশে চলছে বছরের পর বছর, সেইখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া আমাদের যেতে হবে। কিন্তু রামিসার বিষয়ে যেটা, কেউ কেউ আবার ওই কথা যারা তুলছেন যে তারা বেশি তাড়াহুড়া হয়ে গেল কিনা, তাড়াতাড়ি করা হলো না, এইটা আবার এক ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড আমি বলি। যে আপনি দাবি করবেন এইরকম নৃশংসতম জঘন্যতম হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিচারটা দ্রুত করার জন্য, আবার তাড়াতাড়ি করলে সেখানে আপনার খুঁত ধরবেন, কারণ ওরা তো আদালতে স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে, তার ভিত্তিতে হয়েছে। এখন এটা কার্যকর করবার ব্যাপারে যেহেতু উচ্চতর আদালতের বিষয় আছে, সেখানে উচ্চতর আদালতে আবার মামলার যে সিরিয়াল, সেটা মেনটেন করার একটা বাধ্যবাধকতা থাকে। কিন্তু যেহেতু আমাদের আইনমন্ত্রী বলেছেন যে এইটার কিছু নজির আছে এগিয়ে আনার, আবার নতুন একটা বেঞ্চও করে দেওয়া হয়েছে এই মামলার বিচারের জন্য, সেই হিসেবে আমরা প্রত্যাশা করি রামিসা সহ এই যে আসিয়া কিংবা নুসরাত কিংবা অন্যান্য যেই মামলাগুলো বেশি স্পর্শকাতর এবং বেশি বেদনাদায়ক ছিল, সেই সব ক্ষেত্রে তাদের বিচারের রায়গুলো কার্যকর করে সোসাইটিকে এই মেসেজটা করা, বার্তাটা পৌঁছে দেওয়া যে অতীতে যাই হয়েছে, এখন থেকে অপরাধ করলে কেউ পার পাবে না, এবং সেটা দ্রুততার সঙ্গেই আস্তে আস্তে সবগুলো এগিয়ে আনা হবে, যাতে এই রকম যারা মানে অপকর্মে লিপ্ত হয়, জঘন্যতম অপরাধে লিপ্ত হয়, তারা যেন অন্তত একটা মেসেজ পায় যে অতীতের মতো এরকম করে পার পাওয়া যাবে না। হোক সে ক্ষমতাধর, হোক সে টাকাওয়ালা, অথবা হোক সে ছিন্নমূল সন্ত্রাসী যে পালিয়ে বেড়াতে পারে, কেউই যেন অপরাধ করে পার না পায়। এই মেসেজটা দরকার সমাজে। জি, এবারে আমরা একটু আমাদের অনলাইনে যে অতিথি যুক্ত আছেন, রেখা সাহা, আপনার কাছে আসি। এই ধরনের ঘটনা, এরকম অনেক কিছু কিন্তু আপনারা যেহেতু সরাসরি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনারা জানতে পারেন। একটু জানতে চাইবো যে আজকের যে রায়টি হলো, সেটি থেকে আপনার কি মনে হচ্ছে? এর আগেও তো এই ধরনের রায় হয়েছে, এখনকার যেই সরকার এবং যেই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রায়টি হলো, আসলে কার্যকরের দিকে কতটুকু যেতে পারে, নাকি আগের মতোই সেগুলো একই রকম তাদের পরিণতি হতে পারে? আপনার কি মনে হচ্ছে? রেখা সাহা, আপনাকে মনে হয় আনমিউট করতে হবে। জি 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 জি, থ্যাংক ইউ। যে আজকের যে বড়তম যে ঘটনা, রামিসা হত্যার যে ঘটনা, তার যে রায় হলো, তাতে আমরা কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ থেকে আমরা বলছি যে আমরা সাময়িক স্বস্তি পাচ্ছি। আমরা কিন্তু বলছি না যে আমরা মানে একটা চূড়ান্ত স্বস্তি পাচ্ছি, সেটা বলছি না, বলছি সাময়িক স্বস্তি পাচ্ছি। কেন এই সাময়িক স্বস্তির কথাটা বলছি? বলছি এই কারণে যে আমাদের পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কিছু কিছু রায় হয়েছে, কিন্তু রায় কার্যকর হতে বছরের পর বছর লেগে গেছে। হয়তো বা হতে পারে যে এই রামিসা হত্যা মামলার রায়টা হয়তো হতে পারে যে দ্রুতই কার্যকর হবে, কারণ সোশ্যাল মিডিয়া যেভাবে এই হত্যার ঘটনাটি প্রচার করেছে এবং যেভাবে এটা মানুষের একটা জনগণের একটা মনোযোগ পেয়েছে, সর্বস্তরের মানুষের মনোযোগ পেয়েছে, সেইভাবে কিন্তু সব ঘটনা কিন্তু এইভাবে প্রকাশিত হয় না, অথবা সব ঘটনা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ভাইরাল হয়ে যায় না। এই জায়গাটায় আমরা বলছি যে অবশ্যই যেভাবে একটি 8 বছরের শিশুকে
যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এটা তো একটা অমানবিক, একটা বর্বরতম একটা ঘটনা। এর জন্যই আমরা বলেছি যে আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই, এবং শাস্তিটা যে চাই, কেন চাই শাস্তি? কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতি, যা চলমান সংস্কৃতি, সেটা হচ্ছে যে অপরাধীরা বিচারের বাইরে থেকে যায়, শাস্তির ভয়টা তাদের মধ্যে থাকে না। এই শাস্তির ভয় না থাকাটা কিন্তু একটা খুবই একটা উদ্বিগ্নতার বিষয়। শাস্তির ভয় যদি থাকে তাহলে পরে কিন্তু অপরাধটাও কমে আসতে পারে। কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। কাজে আজকের যে রায়, এই রায়টা কিন্তু পর্যবেক্ষণ করার জন্য আমাদের আইনজীবীরা এই মামলার শুনানি বিচারিক কার্যক্রমে তারা কিন্তু পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করেছেন, যে এখানে কিভাবে সাক্ষী প্রমাণগুলো কিভাবে আসছে এবং কিভাবে এটা একটা রায়ের দিকে যাচ্ছে, এটা তারা পর্যবেক্ষণ করেছে। এবং পর্যবেক্ষণ করে এসে তাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেটার থেকেই আমরা বলছি যে আমরা সাময়িক স্বস্তি পেলাম। কিন্তু যখন আমরা দেখছি যে এই বাংলাদেশে, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নারী শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হওয়ার ঘটনা হাজার হাজার মামলা কিন্তু বিচারাধীন রয়েছে, এবং এইসব মামলার দ্রুত বিচার নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্র আর সরকারের পক্ষ থেকে যদি বিশেষ উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা বলছি যে তাহলেই আমরা পূর্ণ স্বস্তি পাবো, এবং এইটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি যে ধর্ষণের পর যে হত্যার যে মামলাগুলো রায় হয়, সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং আপিল বিভাগের স্পেশাল ডেথ রেফারেন্স বেঞ্চ গঠনের মাধ্যমে আমরা কিন্তু একটা দ্রুত নিষ্পত্তির দাবি জানাচ্ছি। রেখা সাহা, এখানে আমি আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই, যে আপনার যে দাবি সেগুলো তো আমরা শুনেছি, আরেকটি কথা জিজ্ঞেস করতে চাই যে আমরা আলোচনা করছি ধর্ষণ এবং এরপরের হত্যাকাণ্ড নিয়ে, কিন্তু যেই ঘটনাগুলো শুধু ধর্ষণের, অর্থাৎ এরকম অনেক উদাহরণ রয়েছে, সেগুলো আলোচিত হয়েছে, সেসব ক্ষেত্রে কিন্তু এই যে মৃত্যুদণ্ড পাওয়া বা সর্বোচ্চ যেই সাজা সেটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশে রয়েছে যে যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতে পারেন না। এই দিকগুলোতে আসলে কি মনে হয় যে সদিচ্ছার অভাব নাকি সঠিকভাবে প্রমাণিত হতে পারছে না? এই ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে প্রমাণ, তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, সঠিক প্রমাণের অভাব থাকে, আবার অনেক সময় অবশ্যই সদিচ্ছার একটা এই জায়গায় একটা কমিটমেন্টের একটা অভাব আমাদের মনে হয়, সদিচ্ছার অভাবও আমাদের মনে হয়। কারণ রায় হয়ে যায়, কিন্তু রায় বাস্তবায়ন হতে হতে বছরের পর বছর চলে যায়। হয়তো দেখা যায় যে এক একটা মামলার রায়ের ক্ষেত্রে 15 বছর, 16 বছর, 20 বছর চলে গেছে, তারপরেও বিচারের রায় কিন্তু কার্যকর হচ্ছে না। এবং এই যে অপরাধটা হলো, বিচারের রায় কার্যকর হতে হতে এতগুলো বছর চলে গেল, এই রায়ের ফলাফল, কোনো প্রভাব কিন্তু যারা ভুক্তভোগী তাদের জীবনে, তাদের পরিবারে কিন্তু পড়ে না। কাজেই এই ক্ষেত্রেই আমরা বলছি যে এই দ্রুত বিচার মানে কিন্তু এটা না যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াই একটা দ্রুত বিচার হয়ে যাবে, সেইটা না। যে কথাটা আমার পূর্বের ভাই যে কথাটা বলেছেন যে জাস্টিস হারিড জাস্টিস বাড়িড, সেইটা যেন না হয়। আবার যেন ওইটাও যেন না হয় যে বিচার দীর্ঘ হতে 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 বিচারের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ভুক্তভোগীর জীবনে কোনো রকমের কোনো ফল বয়ে আনলো না, সেইটাও যেন না। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের মানে অবজারভেশন গুলো এবং প্রতিক্রিয়াটা আমরা ব্যক্ত করছি। জি, আপনার মন্তব্য আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি রেখা সাহা, আমাদের সময় দিয়েছেন এই জন্য। আমাদের একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরবো। দর্শক, নির্বাচিত খবরে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত নির্বাচিত খবরে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের এই অপচেষ্টা বারবার রুখে দিচ্ছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মেহেরপুরের গাংনী সীমান্তে বিএসএফের নারী ও শিশুসহ ৬ জনকে অবৈধ পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫S আন্তর্জাতিক পিলারের কাছে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। বিজিবি যখন ডাকে তখন আমরা আসি এবং পুশিং যত না হয় আমরা করি। আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিনই এবং আসতে দেবও না, দিয়েও নি। নওগাঁর সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে শনিবার সকাল থেকে 0 পয়েন্টে অবস্থানরত ১৭ জনকে আর দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ভারতীয় সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি সদস্যরা। অন্যদিকে সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি নিশ্চিত করতে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। লালমনিরহাটের ৩টি সীমান্তে ৩৩ জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার দুপুরে আবারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এমনকি পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে রবিবার সকাল থেকে সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তো এখানকার যে জনগণ রয়েছে এবং বিজিবি সদস্য রয়েছে তারা কিন্তু খুব শক্ত হাতে সেটা দমন করে। শনিবার ঠাকুরগাঁও সীমান্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ ১১ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর ১.৫ ঘণ্টার পতাকা বৈঠকেও আসেনি সমাধান। ফলে সীমান্তে শূন্য রেখাতেই অবস্থান করছেন তারা। পতাকা বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে এবং এই পতাকা বৈঠকে আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এইভাবে অবৈধ অনুপ্রবেশ করানোর জন্য। তারা একটা প্রফেশনাল বাহিনী হিসেবে এই কাজে তাদের অংশগ্রহণ করাটা উচিত হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। কোনোভাবেই পুশিন বা পুশ আউটের মতো বিষয় মেনে নেওয়া উচিত নয়, বরং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, আমরা আলোচনা করব, তবে আমাদের সাথে অনলাইনেও অতিথি যুক্ত হয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ। তিনি যুক্ত হবেন, সাবেক রাষ্ট্রদূত। তার সাথে আমরা আলোচনা করব। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। সীমান্তের পুশ ইনের ঘটনা নিয়ে এখন আমরা আলোচনা করছি। আমি আপনার কাছে আসব কিছুক্ষণ পরে। তার আগে মোস্তফা কামাল আপনার কাছে আসি। নিশ্চয়ই আপনি প্রতিবেদনটি দেখছিলেন। হঠাৎ করে এইভাবে আসলে পুশ ইনের ঘটনা, কি মনে হচ্ছে আপনার? বিষয়টা পরিষ্কার, ভারত কিন্তু গোপনভাবে করেনি, এটা অনেকটা ঘোষণা দিয়েই করেছে, স্পষ্ট করেছে এবং করেও যাচ্ছে। দাবি করে তারা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই দাবির সাথে বাস্তবতা মিলে না। তো আবার বিজেপি যখন পশ্চিমবঙ্গে এবার আয়ত্ত করে নিল, তারা ঘোষণা দিয়েছে যে তারা এই কাজটা করবে। আর আমরা তো ইংরেজিতে পুশিন বলি, শুনতে খুব বেশি এটা খারাপ মনে হয় না। এটা আসলে জবরদস্তিমূলকভাবে ঠেলে পাঠানো। তো সেটা করতে গিয়ে তারা কিছু যুক্তি কিন্তু দেয়। মোটা দাগে যুক্তি যেটা দেয় যে বাংলাদেশ থেকে ওখানে অনেক মানুষ গিয়েছে, তাদেরকে বাছাই করছে। তো অনেক মানুষ গিয়ে থাকলে বাছাই করে আবার যাদেরকে সীমান্তের দিকে ঠেলছে অথবা ধাক্কাচ্ছে, তাদের বেশিরভাগই হচ্ছে মুসলিম। ওখানে কিন্তু হিন্দু অথবা বৌদ্ধ নেই। একটা পয়েন্ট সেটা। ওই জায়গায় যিনি এটার এবার নতুন করে হাইপ তুলেছেন, বাবু শুভেন্দু, তথ্য বলছে তিনিও কিন্তু এই দেশ থেকে যাওয়া, তার মা বাবা বোধহয় এখনো জীবিত আছেন। তো পুশিনের তালিকায় তিনি বা তার মা বাবা কিন্তু নেই। এখানে রাজনীতিটা দেখেন, গোটা এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু খুব একটা বাজে অবস্থায় যাচ্ছে। ওখানেও আমাদের ওই যে ককরোচ পার্টির উৎপাত কিন্তু চলছে গত 2-3 দিন ধরে। আবার অভ্যন্তরীণভাবে তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে খুব একটা ভালো নয়। কিন্তু যেটা বলা হচ্ছে যে আমরা ওখানে যাচ্ছি কাজ করতে, না, বাংলাদেশ থেকে কাজ করতে ভারতে যেতে হয় না, যাওয়ার কোনো কারণ নেই, বাস্তবতা নেই।
আপনি যদি মাথা পিছু আয় ধরেন, গড় আয়ু ধরেন, স্যানিটেশন ব্যবস্থাও ধরেন, শিক্ষার হার ধরেন, আমরা তাদের চেয়ে ভালো অবস্থায় আছি। আমরা যাচ্ছি কোথায়? মাঝে মধ্যে চিকিৎসা নিতে যাই, মাঝে মধ্যে আমাদের মধ্যে এটা ধর্মীয় বিষয় অনেকটা, আমরা বাবাদের দরবারে যাই, ওখানে কিছু পীর পয়গম্বর আছেন, আমাদের একটা বিশ্বাস আছে ওখানে, খাজা বাবা বিশেষ করে। তো এইসব যাতায়াতের পথেও তারা কিন্তু ডিস্টার্ব করছে, গত প্রায় 2 বছর ধরে সিরিয়াসলি ডিস্টার্ব করছে। আমাদের রুগীদেরকে খেতে দেয়া হয় না, যে হোটেলকে বলে দেয়া হয় যেন খেতে দেয়া না হয়। অর্থাৎ ডিস্টার্বগুলো করতে করতে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে গেল। তো আমরা গণমাধ্যম গত 2-3 দিন ধরে, বিশেষ করে বা ঈদের পর থেকে ধরতে পারেন, যে বিজিবির দায়িত্বের কথা বলছি। কিন্তু আমার কাছে আমি তথ্য একটু বলতে আছে, পারি এরকম 4 দিনে 21টি পুশিনের ঘটনা যেটি এর ঘটেছে। গত 1-1.5 মাস থেকেই আমাদের অত্যন্ত ফাংশনাল বাহিনী হচ্ছে বিজিবি। তাদের কিন্তু ঈদের ছুটিও ছিল না এবার। জি, তারা এরও 1-1.5 মাস আগ থেকেই যেই মাত্রায় পরিশ্রম করছে সীমান্তে, আর যেটা নতুন মাত্রা যোগ করেছে যে স্থানীয়দেরকে তারা তাদের সাথে নিতে পেরেছে। এটা দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্নে বলেন, নিরাপত্তার প্রশ্নে বলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, আলোচনার মতো বিষয়। তো ওই জায়গায় বিজিবি এখন পর্যন্ত যে তথ্য, যে কোথাও পুশ ইন, তারা কিন্তু আবার ভারত কিন্তু এটাকে পুশ ইন বলে না, তারা এটাকে পুশ ব্যাক বলতে চাচ্ছে, সফল হতে দেয়নি। কিন্তু একটা মানবিক বিপর্যয় কিন্তু ঘটে যাচ্ছে, ওইটা এখনো গুরুত্ব পাচ্ছে না ওইভাবে। নোম্যান্স ল্যান্ড এলাকাগুলোতে যেভাবে জড়ো করা হচ্ছে, ওখানে খুব বাজে অবস্থা যাচ্ছে, ওইটা এখনো গণমাধ্যমে ওইভাবে ফোকাস হয়নি। জি, অত্যন্ত এটা বেদনাদায়ক। তো ওই রকম অবস্থায় বাংলাদেশ নিজেও কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটা বাজে সময় পার করছি। একদিকে হামের যন্ত্রণা, আমাদের বাজেট আসছে শিগগিরই, অনেক ব্যতিব্যস্ততা আছে আমাদের। ঠিক এরকম একটা সময়ে তারা যে প্রতিবেশী, যে ভালোবাসা দেখাচ্ছে আমাদেরকে, মুখে মুখে বন্ধুত্বের কথা বলছে, কিন্তু এই যে ভালোবাসার যে নমুনা, বন্ধুত্বের যে নমুনা, সেটা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করছে যে সামনে ভালোবাসার আরো কোন পর্ব দেখাবে। জি, বন্ধুত্বটা কোন লেয়ারে তারা নিতে চায়। যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, যেহেতু আমরা ভারত নিয়ে কথা বলছি, সেই আমাদের সাথে কলকাতার একজন প্রতিবেদক যুক্ত হচ্ছেন, তারেক হাসান। আমি আশা করছি আমরা পেয়েছি তাকে আমাদের সাথে, যুক্ত করে নেব। তারেক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। আমরা একটু পুশিনের বিষয়ে আলোচনা করছি। আমরা আরেকজন অতিথি বক্তব্য শুনে আপনার কাছে আসবো। সাখাওয়াত হোসেন শান্ত, একটু আপনার কাছ থেকে শুনি। যে দেখেন, ওই যেটা মুস্তফা কামাল ওই বলছিলেন, যে আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র বলে যারা দাবি করে, কিন্তু তাদের কার্যক্রম এমন হয় যে তাদের আগ্রাসী ভালোবাসায় আমরা অতিষ্ঠ। জি, তাদের ভালোবাসার কথা বলে আগ্রাসীভাবেই আমাদের উপর তাদের অনেক কিছু চাপিয়ে দেয়। তারা আমাদের সঙ্গে কোনো কিছু নিয়ে যখনই মনে করে যে আমাদের একটা কোনো বিষয়ে একটু রাজনৈতিক কৌশলগত চাপ প্রয়োগ করতে হবে, তারা সেটা খুব অসভ্য পন্থা বেছে নেয়। কখনো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আদান প্রদান বন্ধ করে দিয়ে আমাদের মেসেজ দিতে চায়, কড়া বার্তা দেয়। কখনো বার্তা দেয় আমার সীমান্তে আমার দেশের নাগরিকের উপর গুলি ছুঁড়ে হত্যা করে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রেখে। কখনো বার্তা দেয় আমাদের তাদের দেশের নাগরিককে আমাদের দেশে ঠেলে দিয়ে। বাংলাদেশের উপরে এটি চাপ প্রয়োগের কৌশল ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ ভূ রাজনৈতিক কৌশল হিসেবে কখন কোন দিকে তারা যাচ্ছে সেটা তারা খেয়াল করে। যখন দেখে যে তাদের কথা মতো বাংলাদেশ চলছে না, অতীতের সরকার যেমন চলতো, তখনই তারা এইরকম একটা কড়া বার্তা কোনো না কোনোভাবে দিতে চায়। তাহলে এই সময় দেখেন 8 থেকে 11 জুন কিন্তু বিজিবি বিএসএফ পর্যায়ে বৈঠক দিল্লিতে, সেখানে আলোচনার মাধ্যমেও তো সমাধান করা যেতে পারতো এটা। সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের আর তারও আগে থেকে এটা প্ল্যান করা 90 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ করে রেখেছে পশ্চিমবঙ্গের নির্বাচনে, শুধুমাত্র পর্যায়ক্রমে তাদেরকে বাংলাদেশে পুশ ইন
করবার জি, আমরা আপনার কাছে আরেকবার আসবো, তবে আমাদের সাথে যিনি তারেক হাসান যুক্ত হয়েছেন তার কাছে আসতে চাই। কলকাতা দৈনিক আজকালের প্রতিবেদক তারেক হাসান, একটু আপনার কাছে জানতে চাইবো আসলে এই যে পুশ ইনের ঘটনাগুলো কেন ঘটছে? 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যে বিএসএফ বিজিবির যে বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা, সেইটার আগ মুহূর্তে আসলে এইভাবে ঢালাও হারে এই চেষ্টাটি কেন করা হচ্ছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। তারেক হাসান, তারেক হাসান দুঃখিত, এখনো শুনতে পাচ্ছি না। আপনার ডিভাইসটিকে আনমিউট হয়েছে কিনা আমি একটু জানতে চাই। আনমিউট হয়নি সম্ভবত এখনো। এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, এটা আসলে হচ্ছে যে একটা বৈঠকের আগে সুকৌশলে বাংলাদেশের উপর বা বিজিবির উপর চাপ তৈরি করে দেওয়া। দেখুন, আমরা এটা চাইছি, আপনারা কতটা মানবেন? যে পুশব্যাক গুলো করা হচ্ছে, এই পুশব্যাক গুলো হচ্ছে পুশব্যাক করার আগে এই মানুষগুলোকে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, এর জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে যে এইভাবে পুশব্যাক করা হবে। কিছু ক্ষেত্রে হয়তো ঘটনা ঠিক যে বাংলাদেশে কিছু মানুষ অবৈধভাবে ঢুকেছেন, তাদেরকে ধরে ফেরত পাঠানো হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে এটাও ঠিক যে এখানে কিছু মানুষ আছেন, তাদেরকেও পরোক্ষভাবে চাপ তৈরি করা হচ্ছে, তোমরা ওদেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও। ফলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। পুশব্যাক শুরু হলো মানে সেটা আজকের তা নয়, কারণ হোল্ডিং সেন্টার যখন তৈরি করছে তখন এটা ধরে নিতেই হবে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সেটা চলবে, এবং সেটা বিজেপির ঘোষিত নীতিও বটে। জি, এই ঘটনাটি যখন ঘটছে, জি, এই ঘটনাটি যখন ঘটছে আমি একটু জানতে চাইবো যে এটির তো একটি বৈধ প্রক্রিয়া রয়েছে, যেই প্রক্রিয়া অবলম্বন করে আসলে বাংলাদেশে তাদের বাংলাদেশি নাগরিক হলে যাচাই বাছাইয়েরও একটি বিষয় রয়েছে। সেই সব নিয়ম না মেনে এইরকম ভাবে কেন করা হচ্ছে? জি, এটা করার জন্য একটা সোজা পদ্ধতি রয়েছে, কনসুলার অ্যাক্সেস। কিন্তু কনসুলার অ্যাক্সেস মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরা এই পথে যেতেই চাইছে না, মানে এরা নিশ্চিত করে ধরে নিচ্ছে যে এরা বাংলাদেশি, ফলে আমরা পুশব্যাক করছি। আপনারা যেটা বলছেন সেটা কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে করা মানে 1 বছর, 1.5 বছর, 2 বছর চলবে, বাংলাদেশের প্রতিনিধিরা তাদেরকে যাচাই করবে যে সত্যিই তারা বাংলাদেশের নাগরিক কিনা। কিন্তু এক্ষেত্রে এরা এর কোনো পথ রাখছে না। জি, ধন্যবাদ। আপনার কাছে আরো একবার আসবো। আমরা একটু মুন্সি ফয়েজ আহমেদের কাছে আসতে চাই। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাইবো আসলে এই ধরনের ঘটনা কি স্বাভাবিক কিনা, যে এই যে সীমান্তবর্তী দুইটি রাষ্ট্রীয় বাহিনীর বৈঠক, সেটিকে সামনে রেখে কি এই ধরনের ঘটনা ঘটছে, নাকি যেটি তারেক হাসান বলছিলেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ? দুটোই ঠিক। এখন সামনে যেহেতু একটা বৈঠক আছে, সেখানে একটা চাপ সৃষ্টি করবার একটা ব্যবস্থা। এটা শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমি শুনতে পাচ্ছি। আর যেহেতু এটা আগের থেকে একটা পরিকল্পিত বিষয় আছে, অনেক আগের থেকে, 2-3 বছর আগেও একবার এরকম করা হয়েছিল। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সত্যিকার অর্থে কিন্তু খুব বড় সংখ্যায় পুশ ইন বা পুশ ব্যাক যেটাই বলে, এটা কিন্তু ঘটেনি। এটা এক ধরনের চাপ সৃষ্টি করারই আমার কাছে বেশি মনে হয়, যে চাপ সৃষ্টি করে বাংলাদেশকে কোনো একটা কিছুতে রাজি করানো, বা তাদের ভারতের বিভিন্ন রকমের চাহিদা থাকে, সেগুলোর কোনোটার প্রতি আমাদের হয়তো থাকতে পারে, আমরা সেটার পক্ষে না থাকতে পারি, কিন্তু এই চাপ সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে সেদিকে ঠেলে দেওয়া যায় কি না, এরকম একটা চেষ্টা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এগুলো করে কোনো লাভ নেই। এগুলো যখনই কোনো কেউ যদি বেআইনিভাবে কোনো দেশে চলে যায়, তখন তাকে পার্টি ফেরত পাঠানোর পদ্ধতি আছে, আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে যেসব চুক্তি আছে সেগুলোর মাধ্যমে এইগুলোর ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী করা উচিত। এরকম হুট করে কিছু লোককে ধরে এনে সীমান্তে ঠেলে দেওয়া, এটা একেবারেই অসভ্য একটা ব্যবস্থা, চেষ্টা। এইটা চলতে পারে না আজকালকার এই সভ্যতার যুগে। এই জিনিসটা একেবারে অত্যন্ত দৃষ্টিকটু এবং সঠিক নয়।
আইনসঙ্গতভাবে তাদেরকে একটা কিছু করার চেষ্টা করতে হবে। দুই দেশের মধ্যে আলোচনার যে সামনে আছে সেখানে তারা তাদের তালিকা দিতে পারে, সেই তালিকার বাছার করে তারপরে হয়তো দুই পক্ষের সম্মতির মাধ্যমে একটা ব্যবস্থা করা যাবে যে এই লোকগুলো সত্যি সত্যি বেআইনিভাবে ভারতে আছে বাংলাদেশে, তাদেরকে ফেরত না। এরকম একটা জিনিসের সাথে সাথে এটাও বলা উচিত যে ভারতীয় অনেক লোকও তো বেআইনিভাবে বাংলাদেশে আছে, এটা সত্যি কিনা। আমি তো মনে করি যে বেশ কিছু লোক আছে যাদের আমরা এখনও হয়তো শনাক্ত করার চেষ্টাই করিনি। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যার কথা বলা হয়েছে, কিন্তু সেটা করা হয়নি। কারণ এই যে আমাদের যে দুই দেশের সীমান্তের এপার ওপার সবসময় লোকজন আসা যাওয়া করে, এপারের লোক ওই পারে যে কিছুদিন থেকে আসে, ওপারের লোক এখানে এই পারে এসে তাদের আত্মীয় স্বজন আছে তাদের এখানে কিছুদিন থেকে যায়। তো সেগুলো নিয়ে আসলে মানুষ কিন্তু খুব বেশি চিন্তিত নয়। কিন্তু এই যে করা হচ্ছে, এটা করা হচ্ছে বা এক ধরনের চাপের সৃষ্টি করা, বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা, এটা আমার মনে হয় যে বাংলাদেশের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এই বিষয়টা আলোচনার টেবিলে তুলে নেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হওয়া এবং উদ্যোগ নেওয়া। ভারতের পক্ষ থেকে উদ্যোগ না নিলেও আমাদের দিক থেকে যেন এই উদ্যোগটা নেওয়া হয় এবং এটা নিয়ে যথেষ্ট সোচ্চার হতে হবে। খবরের কাগজে বিভিন্ন জায়গায় বলতে হবে যে আমরা চাচ্ছি ভারতের সাথে আলাপ করে এটার সমাধান খুঁজতে। তো সেই জিনিসটা যদি ভালোভাবে আলোচিত হয় দুই দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, তখন হয়তোবা ভারত কিছুটা সচেতন হবে এবং এই ধরনের। মুন্সি ফয়েজ আহমেদ, এখানে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আপনাকে প্রশ্নটি আরেকবার করতে চাই যে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন তিনি কিন্তু কয়েকবার বলেছেন যে বাংলাদেশে অবৈধ বাংলাদেশিদের একটি তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা ধরে বাংলাদেশিদেরকে ফেরত নিয়ে আসার জন্য কিন্তু সেই দেশ থেকে বলা হচ্ছে। কিন্তু এর মাঝখানে আবার পুশিনের ঘটনা, আসলে দুই রকম ভাবেই কেন আসলে এই কাজটি হচ্ছে? তাহলে ওই তালিকাটির কি মানে আছে এবং এই ঘটনাটি কেন ঘটছে? এইটা তো খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে যে এই যে এটা একটা দ্বিচারী ভূমিকা হয়ে গেল। যখন তালিকা দেওয়া হয়েছে আমাদের দিক থেকে যদি তালিকার ব্যাপারে কোনো রকমের কার্যক্রম গ্রহণ না করা হয় তখন তারা সেটার প্রতিবাদ করতে পারে, কিন্তু এইভাবে তো একদিকে তালিকাও দেবে আর একদিকে ইচ্ছামতো লোকজনকে পুশিন করবে, এটা তো ঠিক না। সুতরাং একটা সভ্য সমাজে যেসব নিয়মকানুন আছে সেই নিয়মকানুন আছে, আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে যেসব চুক্তি আছে সেসব চুক্তির মাধ্যমে লোকজনকে শনাক্ত করে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে তাদেরকে যদি থাকে কেউ তাদেরকে এপার ওপার দুই দেশেরই আছে সেগুলোর তাদেরকে আদান প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এর বাইরে যেটা করা হচ্ছে এটা বেআইনি এবং সম্পূর্ণ রকমে হঠকারী একটা পদক্ষেপ। এটা দুই দেশের সম্পর্ককে নষ্ট করবার জন্য একটা কোনো বিশেষ চক্রান্ত হতে পারে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তারপরে চেষ্টা হয়েছে দুই পক্ষ থেকেই যে সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়, দুই পক্ষ থেকে বিভিন্ন রকমের ইঙ্গিত এসেছে, ইতিবাচক ইঙ্গিত, কিন্তু সেটাকে কিভাবে ভেঙে দেওয়া যায় সেরকম চেষ্টা কোনো মহল করছে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ জানাচ্ছি মুন্সি ফয়েদ আহমেদ, আমাদেরকে এই রাতে আপনি সময় দিয়েছেন। পাশাপাশি তারিক হাসান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও স্বল্প সময় কথা হয়েছে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার কথা বলার সময় হবে আমাদের। একটি বিরতির সময় হয়েছে, আমরা আলোচনা চালিয়ে নিব, তবে আরেকটি বিরতি নিয়ে আসছি। দর্শক, নির্বাচিত খবরে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার নির্বাচিত খবরে। বাজেট অধিবেশনের শুরুতেই সংসদে উত্তাপ ছড়ালো দেশের বিদ্যুৎ পরিস্থিতি। লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন গ্রামে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। একই রকম ভোগান্তির বর্ণনা দেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এর ফাঁকে বিদ্যুৎ নিয়ে নিজ এলাকার ভোগান্তির কথা জানান স্বয়ং স্পিকার
জবাবে বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন, গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ সঠিক নয়। এর আগে বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে এই বক্তব্যগুলো হয়েছে। এই খবরটা নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে সাখাওয়াত হোসেন শায়ন, তো আপনাকে একটু প্রশ্ন করতে চাই, স্বয়ং স্পিকার যখন একটি অভিযোগ করেন এবং মন্ত্রী যখন বলেন যে কোনো সংকট নেই, আসলে এর মানেটা কি? মন্ত্রী বাংলাদেশে এটা একটা ট্রেডিশন যে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন তারা মনে করেন যে তাদের শুধু সফলতার গল্পই শোনাতে হবে, কিন্তু তারা যখন শুধুই সফলতার গল্প শোনাতে চান, সব জায়গায় যখন এই সফলতার ছোঁয়াটা লাগে না, ফলে তারা শুনেন প্রত্যক্ষভাবে যারা উপলব্ধি করেন যে আমার এখানে এই সফলতার গল্পটি নেই, কিন্তু তিনি শুধু সফলতার গল্প বলছেন, তখন তারা ক্ষুব্ধ হন এবং ওই মন্ত্রীর কথা অগ্রহণযোগ্য হয়ে যায় তাদের কাছে। এবং পরবর্তীতে তিনি যখন সত্য তথ্য তুলে ধরেন, সেটাও আর গ্রহণযোগ্যতা পায় না তাদের কাছে। সেই কারণে এই ট্রেডিশন থেকে বের হওয়া দরকার যে বাংলাদেশে এই 18-20 কোটি লোকের দেশে, সারা দেশে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে হলে যে পরিমাণ বিদ্যুৎ দরকার, নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দিতে হলে সকল সার কারখানা বলেন বা বিভিন্ন উৎপাদনমুখী খাত বলেন বা বাসাবাড়ি বলেন, সে পরিমাণ গ্যাস বিদ্যুৎ যে আমাদের নেই, এই সত্যটা স্বীকার করতে অসুবিধা কি? এই সত্য এইটা নেই বলেই তো লোডশেডিং করতে হয়। প্লাস আবার কখনো কখনো উৎপাদন দেখে মনে হয় অনেক, কিন্তু গ্রাহক পর্যায়ে সেটা যাওয়ার মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে, যেটা মিসইউজ বা চুরি আছে, নানান হিসাব নিকাশ আছে, সেই সব তো দেশে ঘটে, সেটাও তো সত্য। ফলে মন্ত্রী যদি সত্য স্টাডি করে, তিনি যে খাতিরই হোক, যিনি যেই হোক না কেন, যদি সত্যটা বলেন, দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং চেষ্টাটা ভিজিবল হয়, তাহলে কিন্তু তার জন্য, তার সরকারের জন্য এটা আরও ভালো হয় যে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, উনি তো বলছেন যে কিছু সমস্যা আছে বা উনি চেষ্টা করছেন বা তার চেষ্টাটা আমাদের কাছে ভিজিবল হচ্ছে। যখনই সত্য লুকাতে যায় তখন এই সমস্যাটা হয়। এবং সেখানে একজন মন্ত্রী, সিনিয়র পলিটিশিয়ান, তিনি এই কথা বলছেন, তাৎক্ষণিকভাবে স্পিকার যখন তিনি নিজে ভুক্তভোগী, তার এলাকার লোকদের মাধ্যমে তিনি যখন শুনেন এই তথ্য সেটা বলেন, তখন সেটা ওই মন্ত্রীর জন্য আরও বেশি সুখকর হয় না বিষয়টা। সেই বিবেচনায় নিয়ে এইটা আমার মনে হয় এই একজন মন্ত্রীর জন্য নয়, সকল মন্ত্রী এবং দায়িত্বশীল ব্যক্তিদের জন্য একটা বার্তা যে তিনি যেন কোনো বিষয় নিয়ে তার অধীনস্থ তার যে দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে সঠিক তথ্যটা নেন, কিংবা সংবাদ মাধ্যম এমনকি ভার্চুয়াল মিডিয়ায় যেসব সংবাদ আসে সেগুলো যেন তার দপ্তরের লোকরা তার নজরে একটু আনেন, তিনি যাতে স্টাডি করেন এবং বোঝেন এবং যেটা সত্য সেটা স্বীকার করে নিয়ে এইখান থেকে উত্তরণের পথ এবং পদ্ধতি নিয়ে ভাবেন এবং চেষ্টা করেন, এটা আমরা দেখতে চাই। জি, এখানে আরেকটি প্রশ্ন কিন্তু চলে আসে যে মন্ত্রী কি আসলেই হচ্ছে না জেনে করেছেন, নাকি একটি রাজনৈতিক যেই উপায় আমরা বরাবর আগে দেখে এসেছি অস্বীকার করার একটি প্রবণতা যে সব ঠিক আছে, এইটি নাকি তিনি আসলে এই বিদ্যুৎ মন্ত্রণালয় যেটি তার দায়িত্ব, সেই জায়গাটিতে তিনি আসলে সঠিকভাবে ইনফর্ম না? আপনার কি মনে হয়? মোস্তফা কামাল, আপনার কাছে আসি। কোনো সমস্যার সমাধানের প্রথম কাজটা হচ্ছে সমস্যাটা স্বীকার করা। এটা সমাধানের একদম প্রথম পার্ট। আর ধরে অস্বীকার করাতে বিপদ আছে, দেশের জন্য বিপদ আছে। যিনি অস্বীকারের কাজটা করেন তিনিও কত বিপদগ্রস্ত হতে পারেন সেটা আজকে আমরা সংসদে দেখেছি। কিভাবে দেখলাম? সরকারি দল আর বিরোধী দল একই টোনে কথা বলে, এটা আমরা বহুবার দেখেছি। মন্ত্রীদের কথা বলার ব্যাপক সুযোগ আছে, মাননীয় সংসদ সদস্যদেরও আছে। স্পিকারের কিন্তু সুযোগ কম। তিনিও নির্বাচিত, কিন্তু এলাকার কথা তিনি বলার সুযোগ পান না। আজকে আমরা খেয়াল করেছি সায়ন্ত ভাই যে শব্দটা ব্যবহার করেছেন, স্টাডি, স্পিকারও এই শব্দটাই ব্যবহার করেছেন। মন্ত্রী একটা পর্যায়ে অস্বীকারের পর একটা পর্যায়ে গিয়ে আশ্বাস দিতে থাকছিলেন, ভরসা দিতে থাকছিলেন। ঠিক ওই সময় স্পিকার বললেন যে আশ্বাস দেওয়ার আগে, ভরসা দেওয়ার আগে একটু স্টাডি করা দরকার আছে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু সেটা। আবার এই মন্ত্রী যিনি আছেন এই দায়িত্বে, তিনি সিনিয়র পার্সন দলের এবং এই মন্ত্রণালয় সম্পর্কে অনেকের চেয়ে তিনি ভালো জানেন। আগে ওই দায়িত্বে আগে প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি পূর্ণমন্ত্রী। তো আবার বিএনপির জন্য বিদ্যুৎ খুবই খুবই স্পর্শকাতর একটা সেক্টর।
আবার এই তথ্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যে দুষ্কর্মগুলো হয়, আমরা নানান ইংরেজি নামে ওগুলোকে একটা বৈধতা দিয়ে ফেলি। সিস্টেম লস বলি একটা, মনে হয় যেন খুব আদর করে বলে সিস্টেম লস। এটার খাঁটি বাংলা হচ্ছে চুরি, ডাকাতি। সেই কাজটা কিন্তু এখন পর্যন্ত সরকার করেনি। সুযোগ ছিল, এই চুরিটা বন্ধ করা গেলে হয়তো এত ভর্তুকিও দিতে হয় না বিদ্যুতে, অথবা মাননীয় মন্ত্রীরও এভাবে আজকে যেভাবে তোপের মুখে পড়েছেন কিছুটা নাজেহালও বলা যায়। এর মধ্যে দিয়ে কি মনে হচ্ছে যে যেই একটি কালচার তৈরি হচ্ছে যে সঠিক কথাটা বলা? অবশ্যই, অন্তত কথা স্পষ্ট করে কথা বলা। আমাদের 5 আগস্টের অন্যতম একটা চেতনা যদি বলেন বা উপাদান যদি বলেন, সেটা হচ্ছে স্পষ্ট করে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা। আজকে আমরা সংসদে কিন্তু সেটার একটা ছাপ দেখেছি। জি, ধন্যবাদ। আমরা এর বাইরেও আজকের যে অনলাইনের যে খবরগুলো সেগুলো একটু দেখে আসতে চাই এবং একটু আজকের শীর্ষ খবরগুলো দেখব যে চিকিৎসার চেয়ে ডেঙ্গু প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে, এই কথাটি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। আমরা কিন্তু এর আগে দেখেছি যে অতীতের সরকারও কিন্তু প্রতিরোধের কথা বলতেন, কিন্তু প্রতিরোধ কতটা হয় সেটি নিশ্চয়ই দেখার বিষয়। এবং একটি খবর দেখলাম, খেলার খবর, এবং ভূমিকম্প কিছুক্ষণ আগে যেটি বাংলাদেশে কিছুটা অনুভূত হয়েছে। ভুটানে 5.6 মাত্রার ভূমিকম্পের কথা বলছে, যেই ভূমিকম্পটি ঢাকায়ও কিছুক্ষণ আগে আমরা দেখেছি। আমরা আরেকটি নিউজ পোর্টালে চলে যেতে চাই। বিবিসি নিউজে রামিসা হত্যার 19 দিনে 6 কার্যদিবসের রায় হলো। এরপর কি হবে যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, পরে কি হবে সেটি মানুষের দৃষ্টি এবং জানার জায়গা থাকে। 16 মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে মাসে 9.42 সর্বোচ্চ মূল্যস্ফীতি, যেটি এই সরকারের অন্যতম চ্যালেঞ্জের আরেকটি বলা যায়। এবং রামিসার হত্যা মামলা আমরা মোটামুটি এই সবগুলো নিয়ে আলোচনা করেছি। একটু মূল্যস্ফীতিটা নিয়ে একেবারে এক শব্দে যদি কিছু বলতে চান, মোস্তফা কামাল আপনার কাছে আসি। মৌসুমটা বাজেটের। জি, আমাদের এখানে বাজেট বলতে এমন একটা উপলক্ষ, প্রকারান্তরে কারো কারোর জন্য এটা একটা লক্ষ্য। কি লক্ষ্য? যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া, খুব সুযোগ, এটা মৌসুম। তো ঠিক এরকম সময়ে মূল্যস্ফীতি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। জি, আবার একেবারে শেষ করব, এক শব্দে যদি শান্ত ভাই কিছু বলতে চান। এইটা অনেক সময় যে হাইপ ওঠে যখন বাজেট হবে, এটাও কি বাজেটের জন্যই মনে হচ্ছে? এটা হয়েছে সরকার যদি খুব ভালোভাবে এটা ম্যানেজমেন্ট করতে পারে, মূল্যস্ফীতি পরের মাসে গিয়ে আবার কমে যাবে। আর যদি তারা ম্যানেজমেন্টে দুর্বলতার পরিচয় দেন তাহলে ভোগান্তি হবে মানুষ। নিশ্চয়ই সেটি দেখার বিষয়। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের নির্বাচিত খবর। সঙ্গেই থাকুন চ্যানেল 1।